আপনি কি ভেবেছেন সরকার পরিবর্তনের পর দেশে রামরাজত্ব কায়েম হয়েছে? যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। বাস্তবতা অনেক ভয়ঙ্কর। কারণ দেশে যে তাণ্ডব শুরু হয়েছে বা চলছে তা জানলে রীতিমতো ঘুম হারাম হয়ে যাবে আপনার। গায়ের রক্ত হিম হয়ে যাবে ঘটনার বিবরণ শুনলে। এখন প্রশ্ন হলো, যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ, বিএনপি প্রস্তুত তো সেসব মোকাবিলা করতে? গত ২৪ ঘন্টার ব্যবধানে দেশে এমন সব ঘটনা ঘটে গেছে যা শুনলে মনে বুঝতে পারবেন দেশ যে ৯ নম্বর বিপদ সংকেতের মুখে দাঁড়িয়ে আছে। সেসব ভয়াবহ ঘটনার চিত্র চলুন এবার এক এক করে উন্মোচন করি আপনাদের সামনে। প্রথম থেকেই শুরু করা যাক। একটি ফুটফুটে ৬ বছরের শিশু, যার পৃথিবীটা হওয়ার কথা ছিল খেলাধুলা আর স্বপ্ন দেখার, তাকে পাশবিক লালসার শিকার হয়ে প্রাণ হারাতে হলো। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অপরাধীদের সাথে ভিত্ত এবং ক্ষমতাসীনদের সংস্পর্শ থাকায় পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান নেন স্থানীয় জনতা। এবার আপনারাই বলুন, যে সরকার ৬ বছরের শিশুর নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করতে ব্যর্থ, সে কি সত্যিই দেশের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারে? বিশেষ করে নারীদের জন্য নিরাপদ দেশ গড়ার কথা যারা বলে, তারা কি নিজেদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে পারছে? এবার আসুন ২ নম্বর ঘটনায় নজর দেওয়া যাক, দেশের ভঙ্গুর আর্থিক খাতের দিকে। এখানে তো রীতিমতো সরাসরি মন্ত্রীদের পকেট ভারী করার মহোৎসব চলছে। যে ব্যাংকগুলো বছরের পর বছর ধরে পদ্ধতিগত লুটের শিকারে পরিণত হয়েছে, সেগুলোকে বাঁচানোর নামে এখন এক নতুন খেলা শুরু হয়েছে। অবাক করার মতো তথ্য হল, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ১,০০০ কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে ন্যাশনাল ব্যাংকে। এই ব্যাংকটির সাথে সরাসরি যুক্ত রয়েছেন বর্তমান সরকারের পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে জনগণের ট্যাক্সের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা হয় জনকল্যাণের জন্য, সেই টাকাই এখন ব্যবহার করা হচ্ছে লুট হওয়া ব্যাংকগুলোকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখতে। আর্থিক খাতের এই অরাজকতার মাঝেই দ্বিতীয় ধাক্কাটি আসে বিচার বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে। টেকনাফের ত্রাস এবং কয়েক লক্ষ তরুণের জীবন ধ্বংসকারী ইয়াবা কারবারের মূল হোতা হিসেবে পরিচিত কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দেওয়া হয়েছে। ইয়াবা বদি হিসেবে কুখ্যাত এই ব্যক্তি যখন জেল থেকে বেরিয়ে আসেন, তখন মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত লড়াইকে হাস্যকর পদক্ষেপ ছাড়া আর কি বলা যায়? এই মুক্তির মিছিল এখানেই থেমে থাকেনি। নারায়ণগঞ্জের একসময়ের প্রতাপশালী আওয়ামী মেয়র আইবি রহমানকেও জামিন দিয়ে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, খুনি, ইয়াবা ব্যবসায়ী আর ফ্যাসিবাদের দোসররা এখন বুক ফুলিয়ে বেরিয়ে আসছে। সবচেয়ে চাঞ্চল্যকর এবং বেদনাদায়ক বিষয়টি হল, এই পুরো প্রক্রিয়াটির পেছনে মূল স্পন্সর হিসেবে নাম আসছে বর্তমান বিএনপি সরকারের। যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ লড়াই করেছিল, সেই শক্তির ধারক বাহকরাই এখন বর্তমান বিএনপি সরকারের ছত্রছায়ায় নিজেদের অবস্থান ফিরে পাচ্ছে। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক ও আর্থিক প্রেক্ষাপট যখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন তথাকথিত মূলধারার মিডিয়াগুলোর কাণ্ডকারখানা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। একদিকে যখন জনস্বার্থ ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে তখন মিডিয়াগুলো লিপ্ত হয়েছে ক্ষমতার চাতুকারিতায়। দেশের এই জ্বলন্ত ইস্যুগুলো যখন সংবাদপত্রের প্রধান শিরোনাম হওয়ার কথা, তখন মিডিয়াগুলো ব্যস্ত হয়ে পড়েছে হাস্যকর সব বিষয় নিয়ে। কালের কণ্ঠ নিউজ করেছে উপদেষ্টারা পালিয়ে গেছেন, আর বাকি সব মেইনস্ট্রিম মিডিয়া নিউজ করছে পায়ে হেঁটে সচিবালয়ে গেলেন তারেক রহমান, পায়ে হেঁটে ২১শে পদক দিতে গেলেন জাইমা রহমান, সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান। কি চমৎকার চাটুকারিতা, তাই না? আরে ভাই, প্রধানমন্ত্রী তো পায়ে হেঁটেই সচিবালয়ে যাবেন, তিনি কি হাওয়ায় উড়ে যাবেন? জাইমা রহমান তো পায়ে হেঁটেই পদক দেবেন। তারেক রহমান একটা অসাধারণ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসছেন, তো তিনি কি রাজকীয় সিংহাসনে বসবেন? মূলত এই সস্তা এবং লোক দেখানো সংবাদগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। মিডিয়া এই পায়ে হাঁটার গল্প দিয়ে মূলত হাতিরঝিলের দর্শন মিন্টুর হাজার কোটি টাকার লুটতরাজ এবং চিহ্নিত অপরাধীদের আইনি মুক্তি পাওয়ার মতো ভয়াবহ ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছে। অর্থাৎ মিডিয়া এখন জনগণের চোখের সামনে একটি রঙিন চশমা পরিয়ে দিতে চাইছে, যাতে অন্ধকারের ভয়াবহ লুটপাটগুলো কারো নজরে না আসে। পরিস্থিতি যখন এমন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সর্বনিম্ন ২ বছরও কি বিএনপি নিজের ক্ষমতা ধরে রাখতে পারবে? আসলে মানেন আর না মানেন, বিএনপি সরকারের এমন পরিস্থিতির জন্য কিন্তু তিনি নিজেই দায়ী। তারেক রহমান নিজেই নিজেদের পতনের পথ প্রস্তুত করছেন। যে কোনো সরকারের পতনের জন্য একটি বড় অর্থনৈতিক বিপর্যয়ই যথেষ্ট। বলা যায়, বর্তমানে বাংলাদেশ সেই একটি টাইম বোমার উপর বসে আছে।
একদিকে অর্থমন্ত্রী যতটা করতে পারবেন তার চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষমতা 1000 গুণ বেশি। মিন্টুর ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দেওয়ার ঘটনাটি তার জ্বলজ্বন্ত প্রমাণ। ব্যাংক খাতের দেউলিয়াপনাটা এখন খুব দ্রুত ঘটবে। ডক্টর ইউনূসের সময় অন্তর্বর্তীকালীন সরকার যখন দেউলিয়াপনা নিয়ন্ত্রণ করেছিল তখন সবকিছু সেফ মোডে রাখা হয়েছিল, কিন্তু এখন লুটপাট সম্পূর্ণ প্রকাশ্যে। রাজনীতি বিশ্লেষক খোমিনি এহসান বলছেন, সেই সময়কার কৌশলগুলি আবারও প্রয়োগ হচ্ছে, যা খুব দ্রুত বিএনপির ওপর বিপর্যয় ডেকে আনবে। এদিকে বিএনপি যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে তার পরিণতি কি হবে জানেন? আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার পর তারা চাইলেই তো আর বিএনপিকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারবে না, কারণ তাদের সেই শক্তি এখন নেই। এজন্য দরকার এমন পরিস্থিতি যেখানে আওয়ামী লীগ, জামাতে ইসলামী এবং এনসিপি একসাথে আন্দোলনে নামবে। কিন্তু এই সম্মিলিত আন্দোলন ঘটবে শুধু তখনই যখন দেশের মানুষ পেট ভরে খাবার পাচ্ছে না, অর্থনীতি চরম বিপর্যস্ত। কবির হাসান আমাদের অত্যন্ত সহজ একটি হিসাব মিলিয়ে দিয়েছেন। একদিকে বিদেশি ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে ব্যাংকগুলোর দেউলিয়াপনা এবং বাজারে ব্যবসায়ী সিন্ডিকেটের অবাধ উত্থান। এই তিনটে যখন একসাথে বিস্ফোরণ ঘটবে তখন কত দ্রুত কি ঘটে যায় তা বিএনপি সরকারও টের পাবে না। সবচেয়ে বড় ফ্যাক্টর এখন চীন। চীন যদি ঋণ না দেয় তাহলে অর্থনৈতিক বিপর্যয় ত্বরান্বিত হবে এবং সরকারের পতন নিবারণ করা অসম্ভব হবে। মনে রাখতে হবে, চীন টাকা পয়সা না দেওয়ায়, লোন না দেওয়ায় কিন্তু শেখ হাসিনার শেষ সময় অর্থনৈতিক বিপর্যয় ঘটে এবং তার পতন ত্বরান্বিত করে। যদি চীন মুখ ফিরিয়ে নেয় এই সরকারের সময়, তবে এই সরকারের পতন ঠেকানোর আর কোনো উপায় থাকবে না। এদিকে অনেক শীর্ষ বিশ্লেষকই বলছেন যে বিএনপি সরকার 2 বছরের বেশি টিকবে না। বিএনপি আসলে নিজেরা 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে চায় না। তারা যেভাবে অপরাধীদের জামিন দিচ্ছে, ব্যাংক লুট করতে দিচ্ছে, গ্যাংরেপের আসামিদের প্রোটেকশন দিচ্ছে এবং মিডিয়াকে দিয়ে পায়ে হাঁটা আর চেয়ারে বসার সস্তা নাটক করাচ্ছে, তাতে প্রমাণ হয় তারা আসলে রাষ্ট্র পরিচালনার যোগ্যতাই রাখে না। তারা যেন ইচ্ছে করেই নিজেদের পতনের রাস্তাটা খুব দ্রুত ক্লিয়ার করে ফেলছে। বিএনপি যদি ভেবে থাকে যে তারা মিডিয়া কিনে নিয়ে সাধারণ চেয়ারে বসার নাটক দেখিয়ে মানুষের পেট ভরাবে, তাহলে তারা চরম ভুলের মধ্যে আছে। যখন ব্যাংক দেউলিয়া হবে, যখন জিনিসপত্রের দামে আগুন লাগবে, তখন এই দেশের সাধারণ মানুষ, ছাত্র, জামাত, এনসিপি, শিবির সবাই এক হয়ে এই সরকারের পতন ঘটাবে। এদিকে দেশে যখন এমন বিপজ্জনক পরিস্থিতি, বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের খেলা খেলছে, এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু জামাত কোথায়? কেন তারা মাঠে নেই? কেন তারা বিক্ষোভ, মিছিল বা হরতাল করছে না? বাস্তবতা হলো, জামাতের রাজনীতিতে কোনো শক্তিশালী বন্ধু নেই। আন্তর্জাতিক অঙ্গনেও এমন কোনো দেশ নেই যে তাদের রক্ষা করতে আসবে। যদি তারা আবেগের বশে আজই রাস্তায় নামে, বিপদে পড়ে, তাহলে পেছন থেকে ছুরিটা মারবে ছোট ছোট দল, যারা তাদের রাজনৈতিক স্থান দখল করতে চাইছে। যেমন এনসিপি। অতীতেও তারা জামাতকে দমিয়েছে, ভুয়া সমন্বয়ক বানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ উৎসব করেছে। এখন জামাত রাজনৈতিকভাবে সেকেন্ড পজিশনে আছে। প্রধান বিরোধী দল হিসেবে তাদের অস্তিত্ব ছাড়া এই স্থান সরাসরি এনসিপির হাতে চলে যেতে পারে। জামাতের ভোটারদের একটা বড় অংশ এনসিপির প্রতি সহানুভূতিশীল, এটা সত্য। তাই জামাত আউট হলে সবচেয়ে বড় রাজনৈতিক লাভ হবে এনসিপির। এরা আসলে এটাই চাচ্ছেন। এই সহজ হিসাবটা জামাত খুব ভালো বোঝে। তাই এনসিপির প্রধান যারা বলছেন জামাত কেন মাঠে নেই, তাদের উদ্দেশ্য পরিষ্কার। যদি জামাত এখনই উস্কানিতে পা দিয়ে বিএনপি বা সরকারের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে নামে, তাহলে ভারত, বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থী, হেফাজত, চরমোনাই, এমনকি জামাতও একত্র হয়ে জামাতকে পিষে ফেলবে। তাদের সহজেই বহিংস দল হিসেবে ট্যাগ করে রাজনৈতিক অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করা হবে। তাই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কৌশল স্পষ্ট। বিএনপির সঙ্গে সংঘাত এড়িয়ে নীরবে তৃণমূলে কাজ করা, ভোট ব্যাংক শক্ত করা এবং ভবিষ্যতের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। উস্কানিতে পা দিয়ে নিজেদের প্রাণ ঝরানোর কোনো মানে নেই। পরিস্থিতি যখন প্রস্তুত হবে, দেশের অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ যখন বিপদে থাকবে, তখন জামাত ঠিক সময় রাজপথে এসে নেতৃত্ব দেবে, যেমন 5ই আগস্টে হয়েছিল। প্রশ্ন দর্শকদের জন্য, জামাতের এই নীরব পরিকল্পিত কৌশল কি ঠিক, নাকি তাদের আরও সক্রিয় হওয়া উচিত?